গল্পের আসরে আপনাকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের ভাণ্ডার থেকে বাছাই করা গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী। আজ 10ম পর্ব। হরিহর বাড়ির চিঠি পায় নাই। এবার বাড়ি হইতে বাহির হইয়া হরিহর রায় প্রথমে গোয়াড়ি কৃষ্ণনগর যায়। কাহারও সঙ্গে তথায় তাহার পরিচয় ছিল না। শহর বাজার জায়গা একটা না একটা কিছু উপায় হইবে এই কুহকে পড়িয়াই সে সেখানে গিয়াছিল। গোয়াড়িতে কিছুদিন থাকিবার পর সে সন্ধান পাইল যে শহরে উকিল কি জমিদারের বাড়িতে দৈনিক বা মাসিক চুক্তি হিসাবে চণ্ডী পাঠ করার কার্য প্রায়ই জুটিয়া যায়। আশায় আশায় দিন 15 কাটাইয়া বাড়ি হইতে পথ খরচ বলিয়া যৎসামান্য যাহা কিছু আনিয়াছিল ফুরাইয়া ফেলিল, অথচ কোথাও কিছু সুবিধা হয় না। সে পড়িল মহা বিপদে। অপরিচিত স্থান, কেহ একটি পয়সা দিয়া সাহায্য করে এমন নাই। খোড়ে বাজারের যে হোটেলটিতে ছিল পয়সা ফুরাইয়া গেলে সেখান হইতে বাহির হইতে হইল। একজনের নিকট শুনিল স্থানীয় হরিসভায় নবাগত অভাবগ্রস্ত ব্রাহ্মণ পথিককে বিনামূল্যে থাকিতে ও খাইতে দেওয়া হয়। অভাব জানাইয়া হরিসভার একটা কুঠুরির একপাশে থাকিবার স্থান পাইল বটে, কিন্তু সেখানে বড় অসুবিধা। অনেকগুলি নিষ্কর্মা গাঁজাখোর লোক রাত্রিতে সেখানে আড্ডা করে, প্রায় সমস্ত রাত্রি হৈ হৈ করিয়া কাটায়। এমনকি গভীর রাত্রিতে এক একদিন এমন ধরনের স্ত্রীলোকের যাতায়াত দেখা যাইতে লাগিল যাহাদের ঠিক হরিমন্দির দর্শন প্রার্থিনী ভদ্রমহিলা বলিয়া মনে হয় না। অতি কষ্টে দিন কাটাইয়া সে শহরের বড় বড় উকিল ও ধনী গৃহস্থের বাড়িতে ঘুরিতে লাগিল। সারা দিন ঘুরিয়া অনেক রাত্রিতে ফিরিয়া এক একদিন দেখিত তাহার স্থানটিতে তাহারই বিছানাটি টানিয়া লইয়া কে একজন অজ্ঞাত কুলশীল ব্যক্তি নাক ডাকাইয়া ঘুমাইতেছে। হরিহর কয়েকদিন বাহিরের বারান্দায় শুইয়া কাটাইল। প্রায়ই এরূপ হওয়াতে ইহা লইয়া গাঁজাখোর সম্প্রদায়ের সহিত তাহার একটু বচসা হইল। পরদিন প্রাতে তাহারা হরিসভার সেক্রেটারির কাছে গিয়া কি লাগাইল তাহারাই জানে। সেক্রেটারি বাবু নিজ বাড়িতে হরিহরকে ডাকাইয়া পাঠাইলেন ও বলিলেন তাহাদের হরিসভায় 3 দিনের বেশি থাকিবার নিয়ম নাই, সে যেন অন্যত্র বাসস্থান দেখিয়া লয়। সন্ধ্যার পরে জিনিসপত্র লইয়া হরিহরকে হরিসভার বাড়ি হইতে বাহির হইতে হইল। খোড়ে নদীর ধারে অল্প একটু নির্জন স্থানে পুঁটুলিটা নামাইয়া রাখিয়া নদীর জলে হাত মুখ ধুইল। সারা দিন কিছু খাওয়া হয় নাই। সেদিন একটি কাঠের গোলাতে বসিয়া শ্যামা বিষয়ে গান করিয়াছিল। গোলার অধিকারী একটি টাকা প্রণামী দেয়। সেই টাকাটি হইতে কিছু পয়সা ভাঙাইয়া বাজার হইতে মুড়ি ও দই কিনিয়া আনিল। খাবার গলা দিয়া যেন নামে না। মাত্র দিন 10 সম্বল রাখিয়া সে বাড়ি হইতে বাহির হইয়াছে। অদ্য প্রায় 2 মাসের উপর হইয়া গেল, এ পর্যন্ত একটি পয়সা পাঠাইতে পারে নাই। এতদিন কি করিয়া তাহাদের চলিতেছে? অপু বাড়ি হইতে আসিবার সময় বারবার বলিয়া দিয়াছে তাহার জন্য একখানা পদ্মপুরাণ কিনিয়া লইয়া যাইবার জন্য। ছেলে বই পড়িতে বড় ভালোবাসে। মাঝে মাঝে সে যে বাপের বাক্স দপ্তর হইতে লুকাইয়া বই বাহির করিয়া লইয়া পড়ে তাহা হরিহর বুঝিতে পারে। বাক্সের ভিতর আনাড়ি হাতের হেলা গোছা করা থাকে। কোন বই বাবা বাক্সর কোথায় রাখে ছেলে তাহা জানে না। উল্টা পাল্টা করিয়া সাজাইয়া চুরি ঢাকিবার অক্ষম চেষ্টা করে। হরিহর বাড়ি ফিরিয়া বাক্স খুলিলেই বুঝিতে পারে ছেলের কীর্তি। তাহার বাড়ি হইতে আসিবার পূর্বে হরিহর যুগীপাড়া হইতে একখানা বটতলার পদ্মপুরাণ পড়িবার জন্য লইয়া আসে। কুচুনি পাড়ায় শিবু ঠাকুরের মাছ ধরিতে যাওয়ার কথাটা পড়িয়া তাহার ভারী আমোদ। হরিহর বলে, বইখানা দাও বাবা।
যাদের বই তারা চাচ্ছে যে অবশেষে একখানা পদ্মপুরাণ তাহাকে কিনিয়া দিতে হইবে, এই শর্তে বাবাকে রাজি করাইয়া তবে সে বই ফেরত দেয়। আসিবার সময় বারবার বলিয়াছে, সেই বই একখানা এনো কিন্তু বাবা, এবার অবশ্যই অবশ্যই। দুর্গার উঁচু নজর নাই, সে বলিয়া দিয়াছে একখানা সবুজ হাওয়াই কাপড় ও এক পাতা ভালো দেখিয়া আলতা লইয়া যাইবার জন্য। কিন্তু সেসব তো দূরের কথা, কি করিয়া বাড়িতে সংসার চলিতেছে সেই না এখন সমস্যা। সন্ধ্যার পর পূর্ব পরিচিত কাঠের গোলাটায় গিয়া সে রাত্রের মতো আশ্রয় লইল। ভালো ঘুম হইল না। বিছানায় শুইয়া বাড়িতে কি করিয়া কিছু পাঠায় এই ভাবনায় এপাশ ওপাশ করিতে লাগিল। সকালে উঠিয়া ঘুরিতে ঘুরিতে সে লক্ষ্যহীন ভাবে পথের এক স্থানে দাঁড়াইল। রাস্তার ওপারে একটা লাল ইটের লোহার ফটকওয়ালা বাড়ি। অনেকক্ষণ চাহিয়া তাহার কেমন মনে হইল এই বাড়িতে গিয়া দুঃখ জানাইলে তাহার একটা উপায় হইবে। কলের পুতুলের মতো সে ফটকের মধ্যে ঢুকিয়া পড়িল। সাজানো বৈঠকখানা, মার্বেল পাথরের ধাপে স্তরে স্তরে বসানো ফুলের টব, পাথরের পুতুল, পাম, দরজায় ঢুকিবার স্থানে পাপোশ পাতা। একজন প্রৌঢ় ভদ্রলোক বৈঠকখানায় খবরের কাগজ পড়িতেছেন। অপরিচিত লোক দেখিয়া কাগজ পাশে রাখিয়া সোজা হইয়া বসিয়া জিজ্ঞাসা করিলেন, কে তুমি, কি দরকার? হরিহর বিনীতভাবে বলিল, আজ্ঞে আমি ব্রাহ্মণ, সংস্কৃত পড়া আছে, চণ্ডীপাঠ টাঠ করি, তাছাড়া ভাগবত কি গীতা পাঠও। প্রৌঢ় ভদ্রলোকটি ভালো করিয়া কথা না শুনিয়াই তাহার সময় অত্যন্ত মূল্যবান, বাজে কথা শুনিবার সময় নিতান্ত সংক্ষেপ জানাইয়া দিবার ভাবে বলিলেন, না, এখানে ওসব কিছু এখন সুবিধে হবে না, অন্য জায়গায় দেখুন। হরিহর মরিয়া ভাবে বলিল, আজ্ঞে নতুন শহরে এসেছি, একেবারে কিছু হাতে নেই, বড় বিপদে পড়েছি, কদিন ধরে কেবলই। প্রৌঢ় লোকটি তাড়াতাড়ি বিদায় করিবার ভঙ্গিতে ঠেস দেওয়ার তাকিয়াটা উঠাইয়া একটা কি তুলিয়া লইয়া হরিহরের দিকে হাত বাড়াইয়া বলিলেন, এই নিন, যান, অন্য কিছু হবে টবে না, নিন। সেটা যে শ্রেণীর মুদ্রাই হউক, সেইটাই অন্য সুরে দিতে আসিলে হরিহর লইতে কিছুমাত্র আপত্তি করিত না। এরূপ সে বহু স্থানে লইয়াছেও। কিন্তু সে বিনীতভাবে বলিল, আজ্ঞে ও আপনি রাখুন, আমি এমনি কারুর কাছে নিই নে, আমি শাস্ত্র পাঠ টাঠ করি, তাছাড়া কারুর কাছে। আচ্ছা থাক। একটু শুভ যোগ বোধহয় ঘটিয়াছিল। রক্ষিত মহাশয়ের কাঠের গোলাতেই একদিন একটা সন্ধান জুটিল। কৃষ্ণনগরের কাছে একটা গ্রামে একজন বর্ধিষ্ণু মহাজন গৃহদেবতার পূজা পাঠ করিবার জন্য একজন ব্রাহ্মণ খুঁজিতেছে, যে বরাবর টিকিয়া থাকিবে। রক্ষিত মহাশয়ের যোগাযোগে অবিলম্বে হরিহর সেখানে গেল। বাড়ির কর্তাও তাহাকে পছন্দ করিলেন, থাকিবার ঘর দিলেন, আদর আপ্যায়নের কোনো ত্রুটি হইল না। কয়েকদিন কাজ করিবার পরেই পূজা আসিয়া পড়িল। বাড়ি যাইবার সময় বাড়ির কর্তা 10 টাকা প্রণামী ও যাতায়াতের গাড়ি ভাড়া দিলেন। গোয়াড়িতে রক্ষিত মহাশয়ের নিকট বিদায় লইতে আসিলে সেখান হইতেও 5টি টাকা প্রণামী পাওয়া গেল। আকাশে বাতাসে গরম রৌদ্রের গন্ধ। নীল নির্মেঘ আকাশের দিকে চাহিলে মনে হঠাৎ উল্লাস আসে। বর্ষা শেষের সরস সবুজ লতাপাতায় পথিকের চরণ ভঙ্গিতে কেমন একটা আনন্দ মাখানো। রেলপথের দুপাশে কাশ ফুলের ঝাড় গাড়ির বেগে লুটাইয়া পড়িতেছে। চলিতে চলিতে কেবলই বাড়ির কথা মনে হয়। একজন শান্তিপুরের ব্যবসায়ী লোক পূজার পূর্বে কাপড়ের গাঁট ক্রয় করিতে কলিকাতায় গিয়াছিল। চূর্ণী ঘাটের খেয়ায় নৌকায় উঠিয়া কলরব করিতেছে। সর্বত্র একটা উৎসবের উল্লাস। রানাঘাটের বাজারে সে স্ত্রী ও পুত্রকন্যার জন্য কাপড় কিনিল। দুর্গা লাল পাড় কাপড় পরিতে ভালোবাসে। তাহার জন্য বাছিয়া একখানা ভালো কাপড়
ভালো দেখিয়া আলতা কয়েক পাতা। অপুর পদ্মপুরাণ অনেক সন্ধান করিয়াও মিলিল না। অবশেষে একখানা সচিত্র চণ্ডী মাহাত্ম্য বা কালকেতুর উপাখ্যান 6 আনা মূল্যে কিনিয়া লইল। গৃহস্থালির টুকটাক দু একটা জিনিস সর্বজয়া বলিয়া দিয়াছিল, একটা কাঠের চাকি বেলুনের কথা, তাহাও কিনিল। দেশের স্টেশনে নামিয়া হাঁটিতে হাঁটিতে বৈকালের দিকে সে গ্রামে আসিয়া পৌঁছিল। পথে বড় একটা কাহারও সহিত দেখা হইল না। দেখা হইলেও সে হনহন করিয়া উদ্বিগ্ন চিত্তে কাহারও দিকে বিশেষ লক্ষ্য না করিয়া বাড়ির দিকে চলিল। দরজায় ঢুকিতে ঢুকিতে আপন মনে বলিল, উহ, দেখো কাণ্ডখানা, বাঁশঝাড়টা ঝুঁকে পড়েছে একেবারে পাঁচিলের ওপর। ভুবন কাকা কাটাবেনও না, মুশকিল হয়েছে। আচ্ছা। পরে সে বাড়ির উঠানে ঢুকিয়া অভ্যাস মতো আগ্রহের সুরে ডাকিল, ওমা দুর্গা, ও অপু। তাহার গলার স্বর শুনিয়া সর্বজয়া ঘর হইতে বাহির হইয়া আসিল। হরিহর হাসিয়া বলিল, বাড়ির সব ভালো? এরা সব কোথায় গেল? বাড়ি নেই বুঝি? সর্বজয়া শান্তভাবে আসিয়া স্বামীর হাত হইতে ভারী পুটুলিটা নামাইয়া লইয়া বলিল, এসো, ঘরে এসো। স্ত্রীর অদৃষ্টপূর্ব শান্ত ভাব হরিহর লক্ষ্য করিলেও তাহার মনে কোনো খটকা হইল না। তাহার কল্পনার স্রোত তখন উদ্দাম বেগে অন্যদিকে ছুটিয়াছে। এখনই ছেলে মেয়ে ছুটিয়া আসিবে। দুর্গা আসিয়া হাসি মুখে বলিবে, কি বাবা এর মধ্যে? অমনি তাড়াতাড়ি হরিহর পুটুলি খুলিয়া মেয়ের কাপড় ও আলতার পাতা এবং ছেলের সচিত্র চণ্ডী মাহাত্ম্য বা কালকেতুর উপাখ্যান ও টিনের রেলগাড়িটা দেখাইয়া তাহাদের তাক লাগাইয়া দিবে। সে ঘরে ঢুকিতে ঢুকিতে বলিল, বেশ কাঁঠালের চাকি বেলুন এনেছি এবার। পরে কিছু নিরাশা মিশ্রিত সতৃষ্ণ নয়নে চারিদিকে চাহিয়া বলিল, কই, অপু দুর্গা এরা বুঝি সব বেরিয়েছে? সর্বজয়া আর কোনো মতেই চাপিতে পারিল না। উচ্ছ্বসিত কণ্ঠে ফুঁকারিয়া কাঁদিয়া উঠিল, ওগো, দুর্গা কি আর আছে গো? মা যে আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে গো, এতদিন কোথায় ছিলে? গাঙ্গুলি বাড়ির পূজা অনেক কালের। এ কয়দিন গ্রামে অতি বড় দরিদ্রও অভুক্ত থাকে না। সব বনেদি বন্দোবস্ত। নির্দিষ্ট সময়ে কুমোর আসিয়া প্রতিমা গড়ায়, পোটো চালচিত্র করে, মালাকার সাজ যোগায়। বারাসে মধুখালির দ হইতে বাউরিয়া রাশি রাশি পদ্মফুল তুলিয়া আনে। আঁশমালির দিনু সানাইদার অন্য অন্য বৎসরের মতো রসুন চৌকি বাজাইতে আসিল। প্রভাতের আকাশে আগমনের আনন্দ সুর বাজিয়া ওঠে। আসন্ন হেমন্ত ঋতুর স্নেহ অভ্যর্থনা, নবধান্য গুচ্ছের, নব আগন্তুক শেফালি দলের, হিমালয়ের পার হইতে উড়িয়া আসা পথিক পাখি শ্যামার, শিশির স্নিগ্ধ মৃণাল ফোটা হেমন্ত সন্ধ্যার। নূতন কাপড় পরাইয়া ছেলেকে সঙ্গে লইয়া হরিহর নিমন্ত্রণ খাইতে যায়। একখানি অগোছালো চুলে ঘেরা ছোট মুখের স্বনির্বন্ধ গোপন অনুরোধ দুয়ারের পাশের বাতাসে মিশাইয়া থাকে। হরিহর পথে পা দিয়া কেমন অন্যমনস্ক হইয়া পড়ে। ছেলেকে বলে, এগিয়ে চলো, অনেক বেলা হয়ে গিয়েছে বাবা। গাঙ্গুলি বাড়ির প্রাঙ্গণ উৎসব বেশে সজ্জিত হাসিমুখ ছেলে মেয়েতে ভরিয়া গিয়াছে। অপু চাহিয়া দেখিল সতু ও তাহার ভাই কেমন কমলা নেবু রঙের জামা গায়ে দিয়াছে। সবুজ শাড়ি পরিয়া ও দিব্য চুল বাঁধিয়া রানু দিদিকে যা মানাইয়াছে। গাঙ্গুলি বাড়ির মেয়ে সুনয়নী খোপায় রজনীগন্ধা ফুল গুঁজিয়া আর 5টি-6টি মেয়ের সঙ্গে পূজার দালানে দাঁড়াইয়া খুব গল্প করিতেছে ও হাসিতেছে। সুনয়নী বাদে বাকি মেয়েদের সে চেনে না। বোধহয় অন্য জায়গা হইতে উহাদের বাড়ি পূজার সময় আসিয়া থাকিবে। শহরের মেয়ে বোধহয়, যেমন সাজগোজ তেমন দেখিতে। অপু এক দৃষ্টে তাহাদের দিকে চাহিয়া রহিল। ওদিকে কে চেঁচাইয়া বলিতেছে,
বড় শামিয়ানাটা আনবার ব্যবস্থা এখনো হলো না? বাহ, তোমাদের যা কাজকর্ম! দেখো এখন এরপর মজাটা। তারপর ব্রাহ্মণ খেতে বসবে কি বেলা 5টায়? দেখিতে দেখিতে দিন কাটিয়া গেল। শীতকালও শেষ হইতে চলিয়াছে। দুর্গার মৃত্যুর পর হইতে সর্বজয়া অনবরত স্বামীকে এই গ্রাম হইতে উঠিয়া যাইবার জন্য তাগিদ দিয়া আসিতেছিল। হরিহর নানা স্থানে চেষ্টার কোনো ত্রুটি করে নাই, কিন্তু কোনো স্থানেই কোনো সুবিধা হয় নাই। সে আশা সর্বজয়া আজকাল একরূপ ছাড়িয়া দিয়াছে। মধ্যে গত শীতকালে হরিহরের জ্ঞাতি ভ্রাতা নীলমণি রায়ের বিধবা স্ত্রী এখানে আসিয়াছেন ও নিজেদের ভিটা জঙ্গলাবৃত হইয়া যাওয়াতে ভুবন মুখুজ্জের বাটিতে উঠিয়াছেন। হরিহর নিজের বাটিতে বৌদিদিকে আনিয়া রাখিবার যথেষ্ট আগ্রহ দেখাইয়াছিল, কিন্তু নীলমণি রায়ের স্ত্রী রাজি হন নাই। এখানে বর্তমানে তাহার সঙ্গে আসিয়াছে মেয়ে অতসী ও ছোট ছেলে সুনীল। বড় ছেলে সুরেশ কলিকাতায় স্কুলে পড়ে। গ্রীষ্মের বন্ধের পূর্বে এখানে আসিতে পারিবে না। অতসীর বয়স বছর 14, সুনীলের বয়স 8 বৎসর। সুনীল দেখিতে তত ভালো নয়, কিন্তু অতসী বেশি সুশ্রী, তবে খুব সুন্দরী বলা চলে না। তাহা হইলেও বরাবর ইহারা লাহোরে কাটাইয়াছে। নীলমণি রায় সেখানে কমিসারিয়েটের চাকরি করিতেন। সেখানেই ইহাদের জন্ম, সেখানেই লালিত পালিত। কাজেই পশ্চিম প্রদেশ সুলভ নিটল স্বাস্থ্য ইহাদের প্রতি অঙ্গে। ইহারা এখানে প্রথম আসিলে সর্বজয়া বড় মানুষ জায়ের সঙ্গে মেশামেশি করিবার চেষ্টা পাইয়াছিল। সুনীলের মা নগদে ও কোম্পানির কাগজে 10,000 টাকার মালিক একথা জানিয়া জায়ের প্রতি সম্ভ্রমে তাহার হৃদয় পূর্ণ হইয়া যায়। গায়ে পড়িয়া আলাপ জমাইবার চেষ্টা কম করে নাই, কিন্তু শেষ পর্যন্ত সর্বজয়া নির্বোধ হইলেও বুঝিতে পারিল যে সুনীলের মা তাহাকে ততটা আমল দিতে প্রস্তুত নহেন। তাহার স্বামী চিরকাল বড় চাকরি করিয়া আসিয়াছেন। তিনি ও তাহার ছেলে মেয়ে অন্যভাবে জীবনযাপনে অভ্যস্ত। শুরু হইতেই তিনি দরিদ্র জ্ঞাতি পরিবার হরিহরের সঙ্গে অমন একটা ব্যবধান রাখিয়া চলিতে লাগিলেন যে সর্বজয়া আপনি হটিয়া আসিতে বাধ্য হইল। কথায়, ব্যবহারে, কাজে, খুঁটিনাটি সব ব্যাপারেই তিনি জানাইয়া দিতে লাগিলেন যে সর্বজয়া কোনো ক্রমেই তাহাদের সঙ্গে সমানে সমানে মিশিবার যোগ্য নহে। তাহাদের কথাবার্তায়, পোশাক পরিচ্ছদে, চালচলনে এই ভাবটা অনবরত প্রকাশ পায় যে তাহারা অবস্থাপন্ন ঘর। ছেলেমেয়ে সর্বদা ফিটফাট সাজিয়া আছে। কাপড় এতটুকু ময়লা হইতে পায় না। চুল সর্বদা আঁচড়ানো। অতসীর গলার হার, হাতে সোনার চুড়ি, কানে সোনার দুল। এক প্রস্থ চা ও খাবার না খাইয়া সকলে কেহ কোথাও বাহির হয় না। সঙ্গে পশ্চিমা চাকর আছে, সেই সব গৃহকর্ম করে। মোটের উপর সব বিষয়েই সর্বজয়াদের দরিদ্র সংসারের চালচলন হইতে উহাদের ব্যাপারের বহু পার্থক্য। সুনীলের মা নিজের ছেলেকে গ্রামের কোনো ছেলের সঙ্গেই বড় একটা মিশিতে দেন না, অপুর সঙ্গেও নয়। পাছে পাড়াগাঁয়ের এইসব অশিক্ষিত অসভ্য ছেলেপিলের দলে মিশিয়া তাহার ছেলে মেয়ে খারাপ হইয়া যায়। তিনি এ গ্রামে বাস করিবার জন্য আসেন নাই। জরিপের সময় নিজেদের বিষয় সম্পত্তির তত্ত্বাবধান করিতে আসাই তাহার উদ্দেশ্য। ভুবন মুখুজ্জেরা ইহাদের কিছু জমা রাখেন, সেই খাতিরে পশ্চিম কোঠায় 2খানা ঘর ইহাদের জন্য ছাড়িয়া দিয়াছেন। রান্না বান্না, খাওয়া দাওয়াও ইহাদের পৃথক হয়। ভুবন মুখুজ্জেদের সঙ্গে ব্যবহারে সুনীলের মায়ের কোনো পার্থক্য দৃষ্ট হয় না, কারণ ভুবন মুখুজ্জের পয়সা আছে, কিন্তু সর্বজয়াকে তিনি একেবারেই মানুষের মধ্যেই গণ্য করেন না। দোলের সময় নীলমণি রায়ের বড় ছেলে সুরেশ কলিকাতা হইতে আসিয়া প্রায় দিন 10 বাড়ি রহিল। সুরেশ অপুরি বয়সী, ইংরাজি স্কুলের 5ম শ্রেণীতে পড়ে। দেখিতে খুব ফর্সা নয়, উজ্জ্বল শ্যামবর্ণ। নিয়মিত ব্যায়াম করে বলিয়া শরীর বেশ বলিষ্ঠ, স্বাস্থ্যবান।
অপুর অপেক্ষা 1 বৎসর মাত্র বয়স বেশি হইলেও আকৃতি ও গঠনে 15-16 বৎসরের ছেলের মতো দেখায়। সুরেশও এই পাড়ার ছেলের সঙ্গে বড় একটা মেশে না। ও পাড়ায় গাঙ্গুলি বাড়ির রমানাথ গাঙ্গুলির ছেলে তাহার সহপাঠী। গাঙ্গুলি বাড়ি রামনবমী দোলের খুব উৎসব হয়, সেই উপলক্ষে সেও মামার বাড়ি বেড়াইতে আসিয়াছে। সুরেশ অধিকাংশ সময় সেখানেই কাটায়। গায়ের অন্য কোনো ছেলে মিশিবার যোগ্য বলিয়া সেও বোধহয় বিবেচনা করে না। যে পোড়ো ভিটাটা জঙ্গলাবৃত হইয়া বাড়ির পাশে পড়িয়া থাকিত, সে জ্ঞান হইয়া অবধি দেখিতেছে সেই ভিটার লোক ইহারা। সেই হিসাবে ইহাদের প্রতি অপুর একটা বিচিত্র আকর্ষণ। সমবয়সী সুরেশ কলিকাতায় পড়ে। ছুটিতে বাড়ি আসিলে তাহার সহিত আলাপ করিবার জন্য অনেক দিন হইতে সে প্রতীক্ষায় ছিল, কিন্তু সুরেশ আসিয়া তাহার সহিত তেমন মিশিল না। তাছাড়া সুরেশের চালচলন ও কথাবার্তার ধরন এমনই যে সে যেন প্রতি পদেই দেখাইতে চায় গ্রামের ছেলেদের চেয়ে সে অনেক বেশি উঁচু। সমবয়সী হইলেও মুখ চোরা অপু তাহাতে আরো ভয় পাইয়া কাছে ঘেঁষে না। অপু এখনো পর্যন্ত কোনো স্কুলে যায় নাই। সুরেশ তাহাকে লেখাপড়ার কথা জিজ্ঞাসা করিলে সে বলিয়াছে, আমি বাড়িতে বাবার কাছে পড়ি। দোলের দিন গাঙ্গুলিদের পুকুরে বাঁধা ঘাটে জলপাই তলায় বসিয়া সুরেশ গ্রামের ছেলেদিগকে দিগ্বিজয়ী নৈয়ায়িক পণ্ডিতের ভঙ্গিতে এ প্রশ্ন ও প্রশ্ন জিজ্ঞাসা করিতেছিল। অপুকে বলিল, বলতো ইন্ডিয়ার বাউন্ডারি কি? জিওগ্রাফি জানো? অপু বলিতে পারে নাই। সুরেশ আবার জিজ্ঞাসা করিল, অঙ্ক কি কষেছ? ডেসিমাল ক্র্যাকশন কষতে পারো? অপু অত শত জানে না। না জানুক, তাহার সেই টিনের বাক্সটাতে বুঝি কম বই আছে? একখানা নিত্যকর্ম পদ্ধতি, একখানা পুরানো প্রাকৃতিক ভূগোল, একখানা শুভঙ্করী, পাতা ছেঁড়া বীরাঙ্গনা কাব্য একখানা, মায়ের সেই মহাভারত, এইসব। সে ওইসব বই পড়িয়াছে, অনেকবার পড়া হইয়া গেলেও আবার পড়ে। তাহার বাবা প্রায়ই এখান ওখান হইতে চাহিয়া চিন্তিয়া বই আনিয়া দেয়। ছেলে খুব লেখাপড়া শিখিবে, পণ্ডিত হইবে, তাহাকে মানুষ করিয়া তুলিতে হইবে। এ বিষয়ে বিকারের রোগীর মতো তাহার একটা অদম্য অপ্রশমনীয় পিপাসা। কিন্তু তাহার পয়সা নাই। দূরের স্কুলের বোর্ডিংয়ে রাখিয়া দিবার মতো সঙ্গতির একান্ত অভাব। নিজেও খুব বেশি লেখাপড়া জানে না। তবুও যতক্ষণ সে বাড়ি থাকে নিজে কাছে বসিয়া ছেলেকে এটা ওটা পড়ায়, নানা গল্প করে। ছেলেকে অঙ্ক শিখাইবার জন্য নিজে একখানা শুভঙ্করীর সাহায্যে বাল্যের অধীত বিস্তৃত বিদ্যা পুনরায় ঝালাইয়া তুলিয়া তবে ছেলেকে অঙ্ক কষায়। যাহাতেই মনে করে ছেলের জ্ঞান হইবে, সেইটাই হয় ছেলেকে পড়িতে দেয়, নতুবা পড়িয়া শোনায়। সে বহুদিন হইতে বঙ্গবাসীর গ্রাহক। অনেক দিনের পুরানো বঙ্গবাসী তাহাদের ঘরে জমা আছে। ছেলে বড় হইলে পড়িবে, এই জন্য হরিহর সেগুলিকে সযত্নে বান্ডিল বাঁধিয়া তুলিয়া রাখিয়া দিয়াছিল। এখন সেগুলি কাজে লাগিতেছে। মূল্য দিতে না পারায় নূতন কাগজ আর তাহাদের আসে না। কাগজওয়ালারা কাগজ দেওয়া বন্ধ করিয়া দিয়াছে। ছেলে যে এই বঙ্গবাসী কাগজখানার জন্য কিরূপ পাগল! শনিবার দিনটা সকালবেলা খেলাধুলা ফেলিয়া কেমন করিয়া সে যে ভুবন মুখুজ্জের চণ্ডীমণ্ডপে ডাকবাক্সটার কাছে পিয়নের প্রত্যাশায় হাঁ করিয়া বসিয়া থাকে, হরিহর তাহা খুব জানে বলিয়াই ছেলের এত আদরের জিনিসটা যোগাইতে না পারিয়া তাহার বুকের ভিতর বেদনায় টনটন করে। অপু তবুও পুরাতন বঙ্গবাসী পড়িয়া অনেক গল্প শিখিয়াছে। পটুর কাছে বলে লিউকা ও রাফেল, মার্টিনিক দ্বীপের অগ্নুৎপাত, সোনা করা জাদুকরের গল্প, আরো কত কথা। কিন্তু স্কুলের লেখাপড়া তাহার কিছুই হয় না। মোটে ভাগ পর্যন্ত অঙ্ক জানে, ইতিহাস নয়, ব্যাকরণ নয়, জ্যামিতি পরিমিতির নামও শোনে নাই। ইংরাজির দৌড় ফার্স্ট বুকের ঘোড়ার পাতা। ছেলের ভবিষ্যৎ সম্বন্ধে তাহার মায়ের একটু অন্যরূপ ধারণা। সর্বজয়া পাড়া গাঁয়ের মেয়ে,
ছেলে স্কুলে পড়িয়া মানুষ হইবে এ উচ্চ আশা তাহার নাই। তাহার পরিচিত মহলে কেউ কখনো স্কুলের মুখ দেখে নাই। তাহাদের যেসব শিষ্য বাড়ি আছে, ছেলে আর কিছুদিন পরে সেসব ঘরে যাতায়াত করিবে, সেগুলি বজায় রাখিবে, ইহাই তাহার বড় আশা। আরও একটা আশা সর্বজয়া রাখে। গ্রামের পুরোহিত দীনু ভট্টাচার্য বৃদ্ধ হইয়াছে, ছেলেরাও কেহ উপযুক্ত নয়। রানীর মা, গোকুলের বউ, গাঙ্গুলি বাড়ির বড় বধূ সকলেই মত প্রকাশ করিয়াছেন যে তাহারা ইহার পর অপুকে দিয়া কাজকর্ম করাইবেন। দীনু ভট্টাচার্যের অবর্তমানে তাহার গাঁজাখোর পুত্র ভম্বলের পরিবর্তে নিষ্পাপ, সরল, সুশ্রী এই ছেলেটি গ্রামের মনসা পূজায়, লক্ষ্মী পূজায় তাহাদের আয়োজনের সঙ্গী হইয়া থাকিবে। গ্রামের মেয়েরা এই চায়। অপুকে সকলেই ভালোবাসে। ঘাটে পথে প্রতিবেশিনীদের মুখে এই ইচ্ছা প্রকাশ করিতে সর্বজয়া অনেকবার শুনিয়াছে, এবং এইটাই বর্তমানে তাহার সবচেয়ে উচ্চ আশা। সে গরিব ঘরের মেয়ে, গরিব ঘরের বধূ, ইহা ছাড়া কোনো উজ্জ্বল ভবিষ্যতের ধারণা নাই। এই যদি ঘটে, তাহা হইলেই শেষ রাতের স্বপ্নকে সে হাতের মুঠায় পায়। একদিন একথা ভুবন মুখুজ্জের বাড়িতে উঠিয়াছিল। দুপুরের পর সেখানে তাসের আড্ডায় পাড়ার অনেকেই উপস্থিত ছিলেন। সর্বজয়া সকলের মন জোগাইবার ভাবে বলিল, এই বড় খুড়ি আছেন, ঠাকুমা আছেন, মেজদি আছেন, এদের যদি দয়া হয় তবে অপু আমার সামনের ফাগুনে পৈতেটা দিয়ে নিয়ে গায়ের পুজোটাতে হাত দিতে পারে। ওর আমার তাহলে ভাবনা কি, ৮-১০ ঘর শিষ্য বাড়ি আছে, আর যদি মা সিদ্ধেশ্বরীর ইচ্ছে গাঙ্গুলি বাড়ির পুজোটা বাঁধা হয়ে যায় তাহলেই। সুনীলের মা মুখ টিপিয়া হাসিলেন। তাহার ছেলে সুরেশ বড় হইলে আইন পড়িয়া তাহার জ্যাঠতুতো ভাই পাটনার বড় উকিল তাহার কাছে আসিয়া ওকালতি করিবে। সুরেশের সে মামা নিঃসন্তান, অথচ খুব পয়সাওয়ালা উকিল। এখন হইতেই তাহাদের ইচ্ছা যে সুরেশকে কাছে রাখিয়া লেখাপড়া শেখান। কিন্তু সুনীলের মা পরের বাড়ি ছেলে রাখিতে যাইবেন কেন ইত্যাদি সংবাদ নির্বোধ সর্বজয়ার মতো হাউভাউ না বকিয়াও ইতিপূর্বে মাঝে মিশালে কথাবার্তার ফাঁকে তিনি সকলকে বুঝাইয়া দিয়াছেন। ভুবন মুখুজ্জের বাড়ির বাহিরে আসিয়া সর্বজয়া ছেলেকে বলিল, শোন একটা কথা। পরে চুপি চুপি বলিল, তোর জেঠিমার কাছে গিয়ে বলিস না যে, জেঠিমা আমার জুতো নেই, আমায় একজোড়া জুতো দাও না কিনে। অপু বলিল, কেন মা? বলিস না, বড় লোক ওরা, চাইলে হয়তো ভালো এক জোড়া জুতো দেবে। এখন দেখিসনি যেমন ওই সুরেশের পায়ে আছে, তোর পায়ে ওই রকম লাল জুতো বেশ মানায়। অপু লাজুক মুখে বলিল, আমার বড় লজ্জা করে, আমি বলতে পারবো না, কি হয়তো ভাববে আমি। সর্বজয়া বলিল, তাই এতে আবার লজ্জা কি? আপনার জন, বলিস না, তাতে কি? আমি বলতে পারবো না মা, আমি কথা বলতে পারিনি জেঠিমার সামনে। সর্বজয়া রাগ করিয়া বলিল, তা পারবে কেন? তোমার যত বৃদ্ধি সব ঘরের কোণে, খালি পায়ে পায়ে বেরিয়ে বেরিয়ে বেড়াচ্ছ। আজ 2 বছর পায়ে নেই জুতো, সে ভালো? বড় লোক, চাইলে হয়তো দিয়ে দিত কিনে, তা তোমার মুখ দিয়ে বাক্যি বেরুবে না, মুখ চোরা রাজা। পূর্ণিমার দিন রানীদের বাড়ি সত্যনারায়ণের পূজার প্রসাদ আনিতে অপু সেখানে গেল। রানী তাহাকে ডাক দিয়া হাসি মুখে বলিল, আমাদের বাড়ি তো আগে আগে কত আসতিস, আজকাল আসিস নে কেন রে? কেন আসবো না রানুদি, আসি তো। রানী অভিমানের সুরে বলিল, হ্যাঁ আসিস, ছাই আসিস। আমি তোর কথা কত ভাবি, তুই ভাবিস আমাদের কথা? না বই কি, বারে মাকে জিজ্ঞেস করে দেখো দেখি। এছাড়া অন্য কোনো সন্তোষজনক কৈফিয়ত তাহার জোগাইল না। রানী তাহাকে সেখানে দাঁড় করাইয়া রাখিয়া নিজে গিয়া
তাহার জন্য ফল প্রসাদ ও সন্দেশ লইয়া আসিয়া হাতে দিল। হাসিয়া বলিল, থালা শুদ্ধ নিয়ে যা, আমি কাল গিয়ে খুড়িমার কাছ থেকে নিয়ে আসব। রানীর মুখের হাসিতে তাহার উপর একটা পরম নির্ভরতার ভাব আসিল অপুর। রানুদি কি সুন্দর দেখিতে হইয়াছে আজকাল। রানুদির মতো সুন্দরী এ পর্যন্ত অন্য কোনো মেয়ে সে দেখে নাই। অতসিদি সর্বদা বেশ ফিটফাট থাকে বটে, কিন্তু দেখিতে রানুদির কাছে লাগে না। তাহা ছাড়া অপু জানে এ গ্রামের মেয়েদের মধ্যে রানুদির মতো মন কোনো মেয়ের নয়। দিদির পরই যদি সে কাহাকেও ভালোবাসে তো সে রানুদি। রানুদিও যে তাহার দিকে টানে তাহা কি আর অপু জানে না? সে থালা তুলিয়া চলিয়া যাইবার সময় একটু ইতস্তত করিয়া বলিল, রানুদি, তোমাদের এই পশ্চিমের ঘরের আলমারিতে যে বইগুলো আছে সতুদা পড়তে দেয় না? একখানা দেবে পড়তে? পড়েই দিয়ে দেব। রানী বলিল, কোন বই আমি তো জানি নে, দাঁড়া আমি দেখছি। সতু প্রথমে কিছুতেই রাজি হয় না, অবশেষে বলিল, আচ্ছা পড়তে দি, যদি এক কাজ করিস। আমাদের মাঠের পুকুরে রোজ মাছ চুরি যাচ্ছে। জ্যাঠামশাই আমাকে বলেছে সেখানে গিয়ে দুপুরবেলা চৌকি দিতে। আমার সেখানে একা একা ভালো লাগে না, তুই যদি যাস আমার বদলে তবে বই পড়তে দেব। রানী প্রতিবাদ করিয়া বলিল, বেশ তো, ও ছেলে মানুষ সেই বনের মধ্যে বসে মাছ চৌকি দেবে বই কি? তুমি বুড়ো ছেলে পারো না আর ও যাবে? যাও, তোমায় বই দিতে হবে না, আমি বাবার কাছে চেয়ে দেব। অপু কিন্তু রাজি হইল। রানীর বাবা ভুবন মুখুজ্জে বিদেশে থাকেন, তাহার আসিবার অনেক দেরি, অথচ এই বইগুলার উপর তাহার বড় লোভ। এগুলি পড়িবার লোভে সে কতদিন লুব্ধ চিত্তে সতুদের পশ্চিমের ঘরটায় যাতায়াত করিয়াছে। দু একখানা একটু আধটু পড়িয়াছেও, কিন্তু সতু নিজে তো পড়েই না, তাহাকেও পড়িতে দেয় না। নায়কের ঠিক সংকটময় মুহূর্তটিতেই হাত হইতে বই কাড়িয়া লইয়া বলে, রেখে দে অপু, এসব ছোট কাকার বই ছিঁড়ে যাবে, দে। অপু হাতে স্বর্গ পাইয়া গেল। প্রতিদিন দুপুরবেলা আলমারি হইতে বাছিয়া এক একখানি করিয়া বই সতুর নিকট হইতে চাহিয়া লইয়া যায় ও বাঁশবনের ছায়ায় কতকগুলা শেওড়া গাছের কাঁচা ডাল পাতিয়া তাহার উপর উপুড় হইয়া শুইয়া এক মনে পড়ে। বই অনেক আছে, প্রণয় প্রতিমা, সরোজ সরোজিনী, কুসুম কুমারী, সচিত্র যৌবনে যোগিনী নাটক, দস্যু দুহিতা, প্রেম পরিণাম বা অমৃতে গরল, গোপেশ্বরের গুপ্ত কথা, সে কত নাম করিবে। এক একখানি করিয়া সে ধরে, শেষ না করিয়া আর ছাড়িতে পারে না। চোখ টাটাইয়া উঠে, রগ ঢিপ ঢিপ করে। পুকুর ধারের নির্জন বাঁশবনের ছায়া ইতিমধ্যে কখন দীর্ঘ হইয়া মজা পুকুরটার পাটা শ্যাওলার দামে নামিয়া আসে, তাহার খেয়ালই থাকে না কোন দিক দিয়া বেলা গেল। কি গল্প! সরোজিনীকে লইয়া সরোজ নৌকা যোগে মুর্শিদাবাদে যাইতেছেন। পথে নবাবের লোকে নৌকা লুটিয়া তাহাদের বন্দী করিল। নবাবের হুকুমে সরোজের হইয়া গেল প্রাণদণ্ড। সরোজিনীকে একটা অন্ধকার ঘরে চাবি তালা বন্ধ করিয়া রাখিয়া দিল। গভীর রাত্রে কক্ষের দরজা খুলিয়া গেল। নবাব মত্ত অবস্থায় কক্ষে প্রবেশ করিয়া বলিলেন, সুন্দরী, আমার হুকুমে সরোজ মরিয়াছে, আর কেন? ইত্যাদি। সরোজিনী সদর্পে ঘাড় বাঁকাইয়া বলিলেন, রে পিশাচ, রাজপুত রমণীকে তুই এখনো চিনিস নাই? এ দেহে প্রাণ থাকিতে ইত্যাদি। এমন সময় কাহার ভীম পদাঘাতে কারাগারের জানালা ভাঙিয়া গেল। নবাব চমকিয়া উঠিয়া দেখিলেন একজন জটা জুটোধারী তেজপুঞ্জ কলেবর সন্ন্যাসী।
সঙ্গে যমদূতের মতো বলিষ্ঠ 4-5 জন লোক। সন্ন্যাসী রোষ কষায়িত নয়নে নবাবের দিকে চাহিয়া বলিলেন, নরাধম, রক্ষক হইয়া ভক্ষক। পরে সরোজিনীর দিকে চাহিয়া বলিলেন, মা, আমি তোমার স্বামীর গুরু যোগানন্দ স্বামী। তোমার স্বামীর প্রাণহানি হয় নাই, আমার কমণ্ডলুর জলে পুনর্জীবন লাভ করিয়াছে। এখন তুমি চলো মা আমার আশ্রমে, বৎস সরোজ তোমার অপেক্ষা করিয়া আছে। গ্রন্থকারের লিপি কৌশল সুন্দর। সরোজের এই বিস্ময়জনক পুনরুজ্জীবন আরও বিশদভাবে ফুটাইবার জন্য তিনি পরবর্তী অধ্যায়ের প্রতি পাঠকের কৌতূহল উদ্দীপ্ত করিয়া বলিতেছেন, এইবার চলো পাঠক, আমরা দেখি বদ্ধভূমিতে সরোজের প্রাণদণ্ড হইবার পর কি উপায়ে তাহার পুনর্জীবন লাভ সম্ভব হইল ইত্যাদি। এক একটি অধ্যায় শেষ করিয়া অপুর চোখ ঝাপসা হইয়া আসে, গলায় কি যেন আটকাইয়া যায়। আকাশের দিকে চাহিয়া সে 2-1 মিনিট কি ভাবে। আনন্দে, বিস্ময়ে, উত্তেজনায় তাহার 2 কান দিয়া যেন আগুন বাহির হইতে থাকে। পরে রুদ্ধ নিঃশ্বাসে পরবর্তী অধ্যায়ে মন দেয়। সন্ধ্যা হইয়া যায়, চারিধারে ছায়া দীর্ঘ হইয়া আসে। মাথার উপর বাঁশ ঝাড়ে কত কি পাখির ডাক শুরু হয়। উঠি উঠি করিয়াও বইয়ের পাতার 1 ইঞ্চি ওপরে চোখ রাখিয়া পড়িতে থাকে, যতক্ষণ অক্ষর দেখা যায়। এই রকম বই তো সে কখনো পড়ে নাই। কোথায় লাগে সীতার বনবাস আর কোথায় ডুবালের গল্প। বাড়ি আসিলে তাহার মা বকে, এমন হাবলা ছেলে তুই, পরের মাছ চৌকি দিস গিয়ে সে একলা বনের মধ্যে বসে একখানা বই পড়বার লোভে। আচ্ছা বোকা পেয়েছে তোকে। কিন্তু বোকা অপুর লাভ যেদিক দিয়ে আসে তাহার মায়ের সেদিক সম্বন্ধে কোনো ধারণাই নাই। আজকাল সে 2খানা বই পাইয়াছে, মহারাষ্ট্র জীবন প্রভাত ও রাজপুত জীবন সন্ধ্যা। উইঢিবি বইচে বনের প্রেক্ষাপটে নিস্তব্ধ দুপুরের মায়ায় দৃশ্যের পর দৃশ্য পরিবর্তিত হইয়া চলে। জেলেখা নদীর উপর বসিয়া আহত নরেনের শুশ্রূষা করিতেছে। আওরঙ্গজেবের দরবারে নিজেকে 5000 মনসবদারের মধ্যে স্থান পাইতে দেখিয়া শিবাজী রাগে ফুলিয়া ভাবিতেছেন, শিবাজী 5000? একবার পুনায় যাও তো, শিবাজীর ফৌজে কত 5000 মনসবদার আছে গনিয়া আসিবে। রাজবাড়ার মরু পর্বতে, দিল্লি আগ্রার রংমহলে, শীষমহলে ওর না পেশোয়াজ পরা সুন্দরী দলের সঙ্গে তাহার সারা দিনমান কাটে। এ কোন জগৎ যেখানে শুধু জ্যোৎস্না, তলোয়ার খেলা, সুন্দর মুখের বন্ধুত্ব, আহেরিয়া উৎসবে দীর্ঘ বর্ষা হাতে ঘোড়ায় চড়িয়া ঊষর উপত্যকা ও ভুট্টা ক্ষেত্র পার হইয়া ছোটা। বীরের যাহা সাধ্য, রাজপুতের যাহা সাধ্য, মানুষের যাহা সাধ্য, প্রতাপ সিং তাহা করিয়াছিলেন। হলদি ঘাটের পার্বত্যবর্তের প্রতি পাষাণ ফলকে তাহার কাহিনী লেখা আছে। দেওয়ারের রণক্ষেত্রের 12 সহস্র রাজপুতের হৃদয় রক্তে তাহার কাহিনী অক্ষয় মহিমায় লেখা আছে। বহুদিন পরেও প্রাচীন যোদ্ধৃগণ শীতের রাত্রিতে অগ্নিকুণ্ডের পার্শ্বে বসিয়া পৌত্র পৌত্রীগণের নিকট হলদিঘাটের অদ্ভুত বীরত্বের কথা বলিত। অদৃশ্য হস্ত নিক্ষিপ্ত একটি বর্ষা আসিল। অপু এই গ্রামের চিরশ্যাম বনভূমির ছায়ায়, লতাপাতার নিবিড়তায়, ভিজা মাটির গন্ধে মানুষ হইয়াছে। তবুও সে জানে রাজপুতানার ভিল প্রদেশের বা আরাবল্লী মেবারের প্রত্যেকটি স্থান, নাহারা মগ্রর অপূর্ব বন্য সৌন্দর্য সে ভালো করিয়াই চেনে। পর্বত হইতে অবতরণশীল বস্ত্রপাণি তেজসিংহের মূর্তি কি সুন্দর মনে হয়। সেই চপ্পন প্রদেশে অনেক দিন অবধি সেই ভিল গ্রামের নির্জন কন্দরে ও উন্নত শিখরে রজনী দ্বীপ্রহরের সময় একটি রমণীকণ্ঠ নিঃসৃত গীত শ্রুত হইত। অতি প্রত্যুষে নির্জন প্রান্তরে
পথিকগণ কখনো কখনো একটি রমণীয় পাণ্ডুর মুখ ও চঞ্চল নয়ন দেখিতে পাইত। লোকে বলিত, কোন বিশ্রাম শূন্যা উদ্বিগ্ন বনদেবী হইবে। সেই গানের অস্পষ্ট করুণ মূর্ছনা যেন অপুর কানে বাঁশবাগানের পিছন হইতে ভাসিয়া আসে। কমলমীর, সূর্যগড়ের যুদ্ধ, সেনাপতি শাহবাজ খাঁ, সুন্দরী নূরজাহান, পুষ্পকুমারী, বন্য ভিল প্রদেশ, বীর বালক চন্দন সিংহ, দূর সুদূর কল্পনা, তবু কত নিকট, কত বাস্তব মনে হয়। রাজবাড়ার মরুভূমি আর নীল আরাবল্লীর উন্নত পর্বত শিখরে শিখরে চেনার বৃক্ষে ফুল ফুটিয়া ঝরিয়া পড়িতেছে। দেবী মিবার লক্ষ্মীর অলক্ত রক্ত পদচিহ্ন আঁকা রহিয়াছে বুনাস ও বরী নদীর তটভূমির শিলাখণ্ডে। ঝর্ণার উপল রাশির উপরে, বাজরা ও জওয়ার খেতে ও মৌল বনে। চিতর রক্ষা হইল না। রানা অমর সিংহ বাদশাহের সম্মান গ্রহণ করিলেন। সর্বহারা পিতা প্রতাপ সিংহ, যিনি 25 বৎসর ধরিয়া বনে পর্বতে ভিলের পাল লইয়া যুদ্ধ করিয়াছিলেন, তিনি ব্যথাক্ষুব্ধ চিত্তে কোথা হইতে দেখিয়াছিলেন এসব। তপ্ত চোখের জলে পুকুর, উই ঢিবি, বৈচি বন, বাঁশবাগান সব ঝাপসা হইয়া আসে। সেদিন দুপুরে তাহার বাবা একটা কাগজের মোড়ক দেখাইয়া হাসি মুখে বলিল, দেখো তো খোকা, কি বলো দেখি। অপু তাড়াতাড়ি বিছানার উপর উঠিয়া বসিল। উৎসাহের সুরে জিজ্ঞাসা করিল, খবরের কাগজ? না বাবা, সেদিন রামকবচ লিখিয়া দিয়া বিহারী ঘোষের শাশুড়ের নিকট যে 3টি টাকা পাইয়াছে, স্ত্রীকে গোপন করিয়া হরিহর তারই মধ্যে 2 টাকা খবরের কাগজের দাম পাঠাইয়া দিয়াছিল। স্ত্রী জানিতে পারিলে অন্য 5টা অভাবের গ্রাস হইতে টাকা 2টাকে কোনো মতেই বাঁচানো যাইত না। অপু বাবার হাত হইতে তাড়াতাড়ি কাগজের মোড়কটা লইয়া খুলিয়া ফেলে। হাঁ, খবরের কাগজ বটে। সেই বড় বড় অক্ষরে বঙ্গবাসী কথাটা লেখা। সেই নতুন কাগজের গন্ধটা, সেই ছাপা, সেই সব, যাহার জন্য বৎসরখানেক পূর্বে সে তীর্থের কাকের মতো অধীর আগ্রহে ভুবন মুখুজ্জিদের চণ্ডী মণ্ডপের ডাকবাক্সটার কাছে পিয়নের অপেক্ষায় প্রতি শনিবারে হাঁ করিয়া বসিয়া থাকিত। খবরের কাগজ, খবরের কাগজ, কি সব নতুন খবর না জানি দিয়াছে, কি অজানা সব কথা লেখা আছে ইহার বড় বড় পাতায়। হরিহরের মনে হয় 2টি টাকার বিনিময়ে ছেলের মুখে যে আনন্দের হাসি ফুটাইয়া তুলিয়াছে, তাহার তুলনায় কোনো বন্ধকি মাকড়ি খালাসের আত্মপ্রসাদ মোটেই বেশি হইত না। অপু খানিকক্ষণ পড়িয়া বলে, দেখো বাবা, কেমন বিলাতি যাত্রীর চিঠি বেরিয়েছে। আজ থেকেই নতুন বেরুলো। খুব সময় আমাদের কাগজটা এসেছে না বাবা? তবুও তার মনে দুঃখ থাকিয়া যায় যে গত বৎসর কাগজখানা হঠাৎ উহারা বন্ধ করিয়া দেওয়াতে জাপানি মাকড়সা সুরের গল্পটার শেষ ভাগ তাহার পড়া হয় নাই। রাইকো রাজসভায় যাওয়ার পর তাহার যে কি ঘটিল তাহা সে জানিতে পারে নাই। একদিন রানী বলিল, তোর খাতায় তুই কি লিখছিস রে? অপু বিস্ময়ের সুরে বলিল, কোন খাতায়? তুমি কি করে? আমি তোদের বাড়ি সেদিন দুপুরে যাইনি বুঝি? তুই ছিলি নে। খুড়িমার সঙ্গে কতক্ষণ বসে কথা বললাম। কেন, খুড়িমা তোকে বলেনি? তাই দেখলাম তোর বইয়ের দপ্তরে তোর সেই রাঙা খাতাখানায় কি সব লিখেছিস। আমার নাম রয়েছে, আর দেবী সিংহ নাকি একটা। অপু লজ্জায় লাল হইয়া বলিল, ও একটা গল্প। কি গল্প রে? আমায় কিন্তু পড়ে শোনাতে হবে। পরদিন রানী একখানা ছোট বাঁধানো খাতা অপুর হাতে দিয়া বলিল, এতে তুই আমাকে একটা গল্প লিখে দিস, একটা বেশ ভালো দেখে। দিবি তো? অতসী বলছিল তুই ভালো লিখতে পারিস নাকি, লিখে দে, আমি অতসীকে দেখাবো। অপু রাত্রে বসিয়া খাতা লেখে।
মাকে বলে, আর একটা পলা তেল দাও না মা, এইটুকু লিখে রাখি আজ। তাহার মা বলে, আজ রাত্রিরে আর পড়ে না, মোটে 2 পলা তেল আছে, কাল আবার রাঁধবো কি দিয়ে? এইখানে রাঁধছি, এই আলোতে বসে পড়। অপু ঝগড়া করে। মা বকে, ছেলে রাত্রির হলে যত লেখাপড়ার চাড়, সারাদিন চুলের টিকিটি দেখবার জন্যেই সকালে করিস কি, যা তেল দেব না। অবশেষে অপু উনুনের পাড়ে কাঠের আগুনের আলোয় খাতাখানা আনিয়া বসে। সর্বজয়া ভাবে, অপু আরেকটু বড় হলে আমি ওকে ভালো দেখে বিয়ে দেব, এ ভিটেতে নতুন পাকা বাড়ি উঠবে। আসছে বছর পৈতেটা দিয়ে নি, তারপর গাঙ্গুলি বাড়ির পুজোটা যদি বাঁধা হয়ে যায়। 4-5 দিন পরে সে রানীর হাতে খাতা ফিরাইয়া দিলে রানী আগ্রহের সহিত খাতা খুলিতে খুলিতে বলিল, লিখেছিস? অপু হাসি হাসি মুখে বলিল, দেখো না খুলে। রানী দেখিয়া খুশির সুরে বলিল, ও অনেক লিখেছিস যে রে, দাঁড়া অতসীকে ডেকে দেখাই। অতসী দেখিয়া বলিল, অপু লিখেছে না আরো কিছু? ইস, এ সবই বই দেখে লেখা। অপু প্রতিবাদে সুরে বলিল, বই দেখে বই কি, আমি তো গল্প বানাই। পটুকে জিজ্ঞেস করো দেখি অতসীদি, ওকে বিকেলে গাঙের ধারে বসে বসে কত বানিয়ে বানিয়ে গল্প বলিনে বুঝি। রানী বলিল, না ভাই, ও লিখেছে আমি জানি, ও ওই রকম লেখে। খাসা যাত্রার পালা লিখেছিল খাতাতে, আমায় পড়ে শোনালে। পরে অপুকে বলিল, নাম লিখে দিসনি তোর, নাম লিখে দে। অপু এবার একটু অপ্রতিভতার সুরে বলিল যে গল্পটা তাহার শেষ হয় নাই, হইলেই নাম লিখিয়া দিবে এখন। সচিত্র যৌবনে যোগিনী নাটকের ধরনে গল্প আরম্ভ করিলেও শেষটা কিরূপ হইবে সে ভাবিয়া ঠিক করিতে পারে নাই। অথচ দীর্ঘদিন তাহার কাছে খাতা থাকিলে রানুদি, বিশেষ করিয়া অতসীদি পাছে তাহার কবি প্রতিভা সম্বন্ধে সন্দিহান হইয়া পড়ে, এই ভয়ে অসমাপ্ত অবস্থাতেই সেখানা ফেরত দিয়াছে। তাহার বাবা বাড়িতে নাই। সকালে উঠিয়া সে তাহাদের গ্রামের আর সকলের সঙ্গে পাশের গ্রামে এক আদ্য শ্রাদ্ধের নিমন্ত্রণে গেল। শুনিল গেল তাহার সঙ্গে। নানা গ্রামের ফলারে বামুনের দল 5-6 ক্রোশ দূর হইতেও হাঁটিয়া আসিয়াছে। এক এক ব্যক্তি 5-6টি করিয়া ছেলে মেয়ে সঙ্গে করিয়া আসিয়াছে। সকলকে সুবিধা মতো স্থানে বসাইতে গিয়া একটা দাঙ্গা বাঁধিবার উপক্রম। প্রত্যেকের পাতে 4খানি করিয়া লুচি দিয়া যাইবার পর পরিবেশনকারীরা বেগুন ভাজা পরিবেশন করিতে আসিয়া দেখিল কাহারও পাতে লুচি নাই। সকলেই পার্শ্ববর্তী চাদরে বা গামছায় লুচি তুলিয়া বসিয়া আছে। ছোট ছোট ছেলে অত শত না বুঝিয়া পাতের লুচি ছিঁড়িতে যাইতেছে। তাহার বাপ বিশ্বেশ্বর ভট্টাচার্য ছোঁ মারিয়া ছেলের পাত হইতে লুচি উঠাইয়া পাশের চাদরে রাখিয়া বলিল, এগুলো রেখে দাও না, আবার এখনই দেবে, কেউ এখন। তাহার পর খানিকক্ষণ ধরিয়া ভীষণ শোরগোল হইতে লাগিল। লুচির ধামাটা এ শাড়িতে, কুমড়োটা যে আমার পাতে একেবারেই, ওহে গরম গরম দেখে। মশাই কি দিলেন হাত দিয়ে দেখুন দেখি, স্রেফ কাঁচা ময়দা ইত্যাদি। ছাদার পরিমাণ লইয়া কর্মকর্তাদের সঙ্গে ব্রাহ্মণদের তুমুল বিবাদ। কে একজন চিৎকার করিয়া বলিতে লাগিল, তাহলে সেখানে ভদ্রলোকেদের নিমন্ত্রণ করতে নেই? 5 গন্ডা লুচি একেবারে বাঁধা ধরা ছাদার রেট, বল্লাল সেনের আমল থেকে বাঁধা রয়েছে। চাইনে তোমার ছাদা? কন্দপ মজুমদার এমন জায়গায় কখনো? কর্মকর্তা হাতে পায়ে ধরিয়া কন্দর্প মজুমদারকে প্রসন্ন করিলেন। অপুও এক পুটুলি ছাদা বহিয়া আনিল। সর্বজয়া তাড়াতাড়ি বাহিরে আসিয়া হাসি মুখে বলিল, ওমা, এই যে কত এনেছিস, দেখি খোলতো। লুচি, পান্তুয়া, গজা, কত রে? ঢেকে রেখে দি, সকালবেলা খেও এখন। অপু বলিল, তোমায়ও কিন্তু মা খেতে হবে, তোমার জন্যে আমি চেয়ে 2 বার করে পান্তুয়া নিয়েছি। সর্বজয়া বলিল, হ্যাঁ রে, তুই বললি নাকি আমার মা খাবে, দাও।
তুই তো একটা হাবলা ছেলে। অপু ঘাড় ও হাত নাড়িয়া বলিল, হ্যাঁ তাই বুঝি আমি বলি। এমন করে বললাম তারা ভাবলে আমি খাবো। সর্বজয়া খুশির সহিত পুঁটুলিটা তুলিয়া ঘরে লইয়া গেল। খানিকক্ষণ পরে অপু সুনীলদের বাড়ি গেল। উহাদের ঘরের রোয়াকে পা দিয়াই শুনিল সুনীলের মা সুনীলকে বলিতেছেন, ওসব কেন বই আনলি বাড়িতে? কে আনতে বলেছে তোকে? শুনিল সকলের দেখা দেখি ছাঁদা বাঁধিয়াছিল। বলিল, কেন মা, সবাই তো নিলে, অপুও তো এনেছে। সুনীলের মা বলিলেন, অপু আনবে না কেন? ও ফলারে বামুনের ছেলে। ও এরপর ঠাকুর পুজো করে আর ছাঁদা বেঁধে বেড়াবে, ওই ওদের ধারা। ওর মাটাও অমনি হ্যাংলা। ওই জন্যে আমি তখন তোমাদের নিয়ে এ গাঁয়ে আসতে চাইনি। কুসঙ্গে পড়ে যত কুশিক্ষা হচ্ছে। যা, ওসব অপুকে ডেকে দিয়ে আয়, যা, না হয় ফেলে দিয়ে গিয়ে যা। নেমন্তন্ন করেছে, নেমন্তন্ন খেলি। ছোট লোকের মতো ওসব বেঁধে আনবার দরকার কি? অপু ভয় পাইয়া আর সুনীলদের ঘরে ঢুকিল না। বাড়ি ফিরিতে ফিরিতে ভাবিল, যাহা তাহার মা পাইয়া এত খুশি হইল, জ্যাঠাইমা তাহা দেখিয়াই এত রাগিল কেন? খাবারগুলো কি ঢেলামাটি যে সেগুলো ফেলিয়া দিতে হইবে? তাহার মা হ্যাংলা, সে ফলারে বামুনের ছেলে। বারে, জেঠিমা যেন অনেক পান্তুয়া গজা খাইয়াছে। তাহার মা তো ওসব কিছুই খাইতে পায় না, আর সেই বা নিজে এসব কদিন খাইয়াছে। সুনীলের কাছে যাহা অন্যায়, তাহার কাছে সেটা কেমন করিয়া অন্যায় হইতে পারে? লেখাপড়া বড় একটা তাহার হয় না, সে এই সবই করিয়া বেড়ায়। ফলার খাওয়া, ছাঁদা বাঁধা, বাপের সঙ্গে শিষ্য বাড়ি যাওয়া, মাছ ধরা। সেই ছোট্ট ছেলে পটু জেলে পাড়ায় কড়ি খেলিতে গিয়া যে সেবার মার খাইয়াছিল, সে এসব বিষয়ে অপুর সঙ্গী। আজকাল সে আরো বড় হইয়াছে, মাথাতে লম্বা হইয়াছে, সব সময় অপুদার সঙ্গে সঙ্গে ঘোরে। ও পাড়া হইতে এই পাড়ায় আসে শুধু অপুদার সঙ্গে খেলিতে, আর কাহারও সঙ্গে সে বড় একটা মেশে না। তাহাকে বাঁচাইতে গিয়া অপুদা যে জেলের ছেলেদের হাতে মার খাইয়াছিল, সে কথা সে এখনো ভোলে নাই। মাছ ধরিবার শখ অপুর অত্যন্ত বেশি। সোনাডাঙ্গা মাঠের নিচে ইছামতির ধারে কাঁচি কাটা খালের মুখে খুব মাছ ওঠে। প্রায়ই সে এইখানটি গিয়া নদী তীরে একটা বড় ছাতিম গাছের তলায় মাছ ধরিতে বসে। স্থানটি তাহার ভারী ভালো লাগে, একেবারে নির্জন। দুধারে নদীর পাড়ে কত কি গাছপালা নদীর জলে ঝুঁকিয়া পড়িয়াছে। ওপারে ঘন সবুজ উলুবন, মাঝে মাঝে লতা দোলানো কদম শিমুল গাছ, বেগুনি রঙের বনকলমি ফুলে ছাওয়া ঝোপ, দূরে মাধবপুর গ্রামের বাঁশবন, পাখির ডাকে বনের ছায়ায়, উলুবনের শ্যামলতায় মেশামেশি মাখামাখি স্নিগ্ধ নির্জনতা। সেই ছেলেবেলায় প্রথম কুঠির মাঠে আসার দিনটি হইতে এই মাঠ, বন, নদীর কি মোহ যে তাকে পাইয়া বসিয়াছে। ছিপ ফেলিয়া ছাতিম গাছের ছায়ায় বসিয়া চারিদিকে চাহিতেই তাহার মন অপূর্ব পুলকে ভরিয়া ওঠে। মাছ হোক বা না হোক, যখনই ঘন বৈকালের ছায়া মাঠের ধারের খেজুর ঝোপের ডাঁসা খেজুরের গন্ধে ভরপুর হইয়া ওঠে, স্নিগ্ধ বাতাসে চারিধার হইতে বউ কথা কও পাপিয়ার ডাক ভাসিয়া আসে। ডালে ডালে অভ্র আবির ছড়াইয়া সূর্যদেব সোনাডাঙ্গার মাঠের সেই ঠ্যাঙাড়ে বটগাছটার আড়ালে হেলিয়া পড়েন। নদীর জল কালো হইয়া যায়। গাং শালিকের দল কলরব করিতে করিতে বাসায় ফেরে। তখনই তাহার মন বিভোর হইয়া ওঠে। পুলক ভরা চোখে চারিদিকে চাহিয়া দেখে, মনে হয় মাছ না পাওয়া গেলেও রোজ রোজ সে এইখানটিতে আসিয়া বসিবে, ঠিক এই বড় ছাতিম গাছের তলাটাতে। মাছ প্রায়ই হয় না। স্বরের ফাতনা স্থির জলে দণ্ডের পর দণ্ড নিবাত নিষ্কম্প দীপশিখার মতো অটল। এক স্থানে অতক্ষণ বসিয়া থাকিবার ধৈর্য তাহার থাকে না। সে এদিকে ওদিকে ছটফট করিয়া বেড়ায়। ঝোপের মধ্যে পাখির বাসার খোঁজে ফিরিয়া আসিয়া হয়তো চোখে পড়ে
ফাতনা একটু একটু ঠুকরাইতেছে। ছিপ তুলিয়া বলে, দূর, ঝেয়া মাছের ঝাঁক লেগেছে, এখানে কিছু হবে না। পরে সেখান হইতে ছিপ তুলিয়া একটু দূরে শ্যাওলা দামের পাশে গিয়া টোপ ফেলে। জলটার গভীর কালো রঙে মনে হয় বড় রুই কাতলা এখনই টোপ গেলে আর কি। ভ্রম ঘুচিতে বেশি দেরি হয় না। স্বরের ফাতনা নির্বিকল্প সমাধির অবস্থা প্রাপ্ত হয়। এক একদিন সে এক একখানা বই সঙ্গে করিয়া আনিয়া বসে। ছিপ ফেলিয়া বই খুলিয়া পড়ে। সুরেশের নিকট হইতে সে একখানা নিচের ক্লাসের ছবিওয়ালা ইংরাজি বই ও তাহার অর্থ পুস্তক চাহিয়া লইয়াছে। ইংরাজি সে বুঝিতে পারে না, অর্থ পুস্তক দেখিয়া গল্পের বাংলাটা বুঝিয়া লয় ও ইংরাজি বইখানাতে শুধু ছবি দেখে। দূর দেশের কথা ও সকল রকম মহত্বের কাহিনী খুব ছেলেবেলা হইতেই তাহার মনকে বড় দোলা দেয়। এই বইখানাতে সে ধরনের অনেকগুলি গল্প আছে। কোথাকার মুক্ত প্রান্তরে একজন ভ্রমণকারী বিষম তুষার ঝটিকার মধ্যে পথ হারাইয়া চক্রাকারে ঘুরিতে ঘুরিতে শীতে প্রাণ হারায়। অজানা মহাসমুদ্রে পাড়ি দিয়া ক্রিস্টোফার কলম্বাস কিরূপে আমেরিকা আবিষ্কার করিলেন, এমনই সব গল্প। যে দুটি ইংরাজ বালক বালিকা সমুদ্র তীরের শৈলগাত্রে গাংচিলের বাসা হইতে ডিম সংগ্রহ করিতে গিয়া বিপদগ্রস্ত হইয়াছিল, যে সাহসিনী বালিকা প্রাস্কোভিয়া লোপুলাফ নির্বাসিত পিতার নির্বাসন দণ্ড প্রত্যাহার করিবার আশায় জনহীন তুষারাবৃত প্রান্তরের পথে সুদূর সাইবেরিয়া হইতে একা বাহির হইয়াছিল, তাহাদের যেন সে দেখিলেই চিনিতে পারে। স্যার ফিলিপ সিডনির ছোট্ট গল্পটুকু পড়িয়া তাহার চোখ দুটি জলে ভরিয়া যায়। সুরেশকে গিয়া জিজ্ঞাসা করে, সুরেশদা, এ গল্পটা তুমি জানো? বড় করে বলো না। সুরেশ বলে, ও, জুটফেনের যুদ্ধের কথা? অপু অবাক হইয়া বলে, কি সুরেশদা? জুটফেন? কোথায় সে? সুরেশ ওইটুকুর বেশি আর বলিতে পারে না। মাসখানেক পরে একদিন মাছ ধরিতে গিয়া একটা বড় সরপুটি মাছ কি করিয়া তাহার ছিপে উঠিয়া গেল। লোভ পাইয়া সে জায়গাটি আর অপু ছাড়ে না। গাছের ডালপালা ভাঙিয়া আনিয়া বিছাইয়া বসে। ক্রমে বেলা যায়। নদীর ধারের মাঠে আবার সেই অপূর্ব নীরবতা। ওপারের দেয়াড়ের মাঠের পারে সুদূর প্রসারী সবুজ উলুবনে কাশ ঝোপে কদম শিমুল গাছের মাথায় আবার তাহার শৈশব পুলকের শুভ মুহূর্তের অতি পরিচিত পুরাতন সাথী বৈকালের মিলাইয়া যাওয়া শেষ রোদ। বঙ্গবাসীতে বিলাত যাত্রীর চিঠির মধ্যে পড়া সেই সুন্দর গল্পটি তাহার মনে পড়ে। সে সুরেশ দাদার ইংরাজি ম্যাপে ভূমধ্য সাগর কোথায় দেখিয়াছে, তারই ওপারে ফ্রান্স দেশ সে জানে। কতকাল আগে ফ্রান্স দেশের বুকে তখন বৈদেশিক সৈন্যবাহিনী চাপিয়া বসিয়াছে। দেশ বিপন্ন, রাজা শক্তিহীন, চারিদিকে অরাজকতা, লুঠতরাজ। জাতির এই ঘোর অপমানের দিনে লোরেন প্রদেশের অন্তঃপাতি এক ক্ষুদ্র গ্রামে এক দরিদ্র কৃষক দুহিতা পিতার মেষ পাল চড়াইতে যায়, আর মেষের দলকে ইতস্তত ছাড়িয়া দিয়া নিভৃত পল্লী প্রান্তরে তৃণভূমির উপর বসিয়া সুনীল নয়ন দুটি আকাশের পানে তুলিয়া নির্জনে দেশের দুর্দশা চিন্তা করে। দিনের পর দিন এইরূপ ভাবিতে ভাবিতে তাহার নিষ্পাপ কুমারী মনে উদয় হইল, কে তাহাকে বলিতেছে, তুমি ফ্রান্সের রক্ষাকর্ত্রী, তুমি গিয়া রাজ সৈন্য জড়ো করো, অস্ত্র ধরো, দেশের জাতির পরিত্রাণের ভার তোমার হাতে। দেবী মেরি তাহার উৎসাহদাত্রী। দূর স্বর্গ হইতে তাহার আহ্বান আসে দিনের পর দিন। তারপর নবতেজোদ্দীপ্ত ফরাসি সৈন্যবাহিনী কি করিয়া শত্রু দলকে দেশ হইতে তাড়াইয়া দিল, কি করিয়া ভাবময়ী কুমারী নিজের অস্ত্র ধরিয়া দেশের রাজাকে সিংহাসনে বসাইলেন, তারপর অজ্ঞানান্ধ লোকে কি করিয়া তাহাকে ডাইনি অপবাদে জীবন্ত পুরাইয়া মারিল, এ সকল কথাই সে আজ পড়িয়াছে। এই বৈকাল বেলাটাতে
এই শান্ত নদীর ধারে গল্পটি ভাবিতে ভাবিতে কি অপূর্ব ভাবেই তাহার মন পূর্ণ হইয়া যায়। কুমারীর যুদ্ধের কথা, জয়ের কথা, অন্য সব কথা সে তত ভাবে না, কিন্তু যে ছবিটি তাহার বারবার মনে আসে তাহা শুধু নির্জন প্রান্তরে চিন্তারতা বালিকা আর চারিধারে যদৃচ্ছ বিচরণশীল মেষ দল, নিম্নে শ্যাম তৃণভূমি, মাথার উপর মুক্ত নীল আকাশ। একদিকে দুর্ধর্ষ বৈদেশিক শত্রু, নিষ্ঠুরতা, জয় লালসার দর্প, রক্তস্রোত, অপরদিকে এক সরলা দিব্য ভাবময়ী নীল নয়না পল্লী বালিকা। ছবিটি তাহার প্রবর্ধমান বালক মনকে মুগ্ধ করিয়া দেয়। আরও ছবি মনে আসে, কত দূরের নীল সমুদ্রে ঘেরা মার্টিনিক দ্বীপ, চারিদিকে আখের ক্ষেত, মাথার উপর নীল আকাশ, বহু বহু দূর নীল আকাশ আর নীল সমুদ্র, শুধু নীল আর নীল। আরও কত কি তাহা বুঝানো যায় না, বলা যায় না। ছিপ গুটাইয়া সে বাড়ির দিকে যাইবার জোগাড় করে। নদীর ধারে ধারে নত শীর্ষ বাবলা ও সাই বাবলার বন নদীর স্নিগ্ধ কালো জলে ফুলের ভার ঝরাইয়া দিতেছে। সোনাডাঙ্গা মাঠের মাঝে ঠ্যাঙাড়ে বটগাছটার আড়ালে প্রকাণ্ড রক্তবর্ণ সূর্য হেলিয়া পড়িয়াছে, যেন কোন দেব শিশু অলকার জ্বলন্ত ফেনিল সোনার সমুদ্র হইতে ফুঁদিয়া একটা বুদবুদ তুলিয়া খেলার ছলে আকাশে উড়াইয়া দিয়াছিল। এইমাত্র সেটা পশ্চিম দিগন্তে পৃথিবীর বনান্তরালে নামিয়া পড়িতেছে। পিছন হইতে কে তাহার চোখ টিপিয়া ধরিল। সে জোর করিয়া হাত দিয়া চোখ ছাড়াইয়া লইতেই পটু খিলখিল করিয়া হাসিয়া সামনে আসিয়া বলিল, তোকে খুঁজে খুঁজে কোথাও পাইনি অপুদা। তারপর ভাবলাম তুই ঠিক মাছ ধরতে এইছিস, তাই এলাম। মাছ হয়নি? একটাও না? চল বরং একখানা নৌকো খুলে নিয়ে বাড়িয়ে আসি, যাবি? কদমতলায় সাহেবের ঘাটে অনেক দূর দেশ হইতে নৌকা আসে। গোলপাতা বোঝাই, ধান বোঝাই, ঝিনুক বোঝাই নৌকা সারি সারি বাঁধা। নদীতে জেলেদের ঝিনুক তোলা নৌকায় বড় জাল ফেলিয়াছে। এ সময় প্রতি বৎসরই ইহারা দক্ষিণ হইতে ঝিনুক তুলিতে আসে। মাঝ নদীতে নৌকায় নৌকায় জোড়া দিয়া দাঁড় করিয়া রাখিয়াছে। অপু ডাঙায় বসিয়া দেখিতেছিল। একজন কালো মতো লোক বারবার ডুব দিয়া ঝিনুক খুঁজিতেছে ও অল্পক্ষণ পরে নৌকার পাশে উঠিয়া হাতের থলি হইতে দু চারিখানা কুড়ানো ঝিনুক বালিকাদা রাশি হইতে ছাঁকিয়া নৌকার খোলে ছুড়িয়া ফেলিতেছে। অপু খুশির সহিত পটুকে আঙুল দিয়া দেখাইয়া বলিল, দেখছিস পটু কতক্ষণ ডুব দিয়ে থাকে? আয় গুনে দেখি 1-2 করে। পারিস তুই অতক্ষণ ডুবে থাকতে? নদীর দুর্বাঘাস মোড়া তীরটি ঢালু হইয়া জলের কিনারা পর্যন্ত নামিয়া গিয়াছে। এখানে ওখানে বোঝাই নৌকায় খোঁটা পোতা, নোঙর ফেলা। ইহারা কত দেশ হইতে আসিয়াছে, কত বড় নদী খাল পার হইয়া বড় বড় নোনাগাঙের জোয়ার ভাটা তুফান খাইয়া বেড়ায়। অপুর ইচ্ছা করে মাঝিদের কাছে বসিয়া সেসব দেশের গল্প শোনে। তাহার কেবল নদীতে নদীতে সমুদ্রে সমুদ্রে বেড়াইতে ইচ্ছা হয়, আর কিছু সে চায় না। সুরেশের বইখানাতে নানা দেশের নাবিকদের কথা পড়িয়া অবধি ওই ইচ্ছাই তাহার মনে প্রবল হইয়া উঠিয়াছে। পটু ও সে নৌকার কাছে গিয়া দর করে, ও মাঝি, এই গোলপাতা এক পাটি কি দর? তোমার ওই ধানের নৌকো কোথাকার ও মাঝি? ঝালকাটির? সে কোন দিকে? এখান থেকে কত দূর? পটু বলিল, অপুদা চল তেঁতুলতলার ঘাটে একখানা ডিঙি দেখি, একটু বেরিয়ে আসি চল। দুজনে তেঁতুলতলার ঘাট হইতে একখানা ছোট্ট ডিঙি খুলিয়া লইল। তাহাতে এক ঠেলা দিয়া ডিঙির উপর চড়িয়া বসিল। নদী জলের ঠান্ডা আর্দ্র গন্ধ উঠিতেছে। কলমি শাকের দামে জল পিপি বসিয়া আছে।
চরের ধারে ধারে চাষিরা পটল ক্ষেত নিড়াইতেছে, কেহ ঘাস কাটিয়া আঁটি বাঁধিতেছে, চালতে পোতার বাঁকে তীরবর্তী ঘন ঝোপে গাং শালিকের দল কলরব করিতেছে। পড়ন্ত বেলায় পূব আকাশের গায়ে নানা রঙের মেঘস্তূপ। পটু বলিল, অপুদা, একটা গান কর না, সেই গানটা সেদিনের। অপু বলিল, সেটা না, বাবার কাছে সুর শিখে নিয়েছি একটা খুব ভালো গানের, সেইটে গাইব। আর একটু ওদিকে গিয়ে কিন্তু ভাই, এখানে ডাঙায় ওই সব লোক রয়েছে, এখানে না। তুই ভারী লাজুক অপুদা, কোথায় লোক রয়েছে কত দূরে, আর তোর গান গাইতে? দূর, ধর সেইটে। খানিকটা গিয়া অপু গান শুরু করে। পটু বাঁশের চটার বৈঠাখানা তুলিয়া লইয়া নৌকার গলুইয়ে চুপ করিয়া বসিয়া এক মনে শোনে। নৌকা বাহিবার আবশ্যক হয় না, স্রোতে আপনা আপনি ভাসিয়া ডিঙিখানা ঘুরিতে ঘুরিতে লা ভাঙার বড় বাঁকের দিকে চলে। অপুর গান শেষ হইলে পটু একটা গান ধরিল। অপু এবার বাহিতেছে। নৌকা কম দূরে আসে নাই, লা ভাঙার বাঁকটা নজরে পড়িতেছিল এরই মধ্যে। হঠাৎ পটু ঈশান কোণের দিকে আঙুল দিয়া দেখাইয়া বলিল, ও অপুদা, কিরকম মেঘ উঠেছে দেখছিস? এক্ষুনি ঝড় এলো বলে নৌকো ফেরাবি? অপু বলিল, হোক গে ঝড়, ঝড়েই তো নৌকা বাইতে গান গাইতে লাগে ভালো, চল আরো যাই। কথা বলিতে বলিতে ঘন কালো মেঘখানা মাধবপুরের মাঠের দিক হইতে উঠিয়া সারা আকাশ ভরিয়া ফেলিল। তাহার কালো ছায়া নদী জল ছাইয়া ফেলিল। পটু উৎসুক চোখে আকাশের দিকে চাহিয়া রহিল। অনেক দূরে শোঁ শোঁ রব উঠিল। একটা অস্পষ্ট গোলমালের সঙ্গে অনেক পাখির কলরব শোনা গেল। ঠান্ডা হাওয়া বহিল, ভিজা মাটির গন্ধ ভাসিয়া আসিল। পাখাওয়ালা আকন্দের বীজ মাঠের দিক হইতে অজস্র উড়িয়া আসিতে লাগিল। দেখিতে দেখিতে গাছপালা মাথা লুটাইয়া দোলাইয়া ভাঙিয়া ভীষণ কালবৈশাখীর ঝড় উঠিল। নদীর জল ঘন কালো হইয়া উঠিল। তীরের সাই বাবলা ও বড় বড় ছাতিম গাছের ডালপালা ভাঙিয়া পড়িবার উপক্রম হইল। সাদা বকের দল কালো আকাশের নিচে দীর্ঘ সারি বাঁধিয়া উড়িয়া পলাইল। অপুর বুক ফুলিয়া উঠিল। উৎসাহে উত্তেজনায় সে হাল ছাড়িয়া চারিদিকে চাহিয়া ঝড়ের কাণ্ড দেখিতে লাগিল। পটু কোঁচার কাপড় খুলিয়া ঝড়ের মুখে পালের মতো উড়াইয়া দিতেই বাতাস বাঁধিয়া সেখানা ফুলিয়া উঠিল। পটু বলিল, বড্ড মুখর বাতাস অপুদা, সামনে আর নৌকো যাবে না, কিন্তু যদি উল্টে যায়? ভাগ্যিস সুনীলকে সঙ্গে করে আনিনি। অপু কিন্তু পটুর কথা শুনিতেছিল না, সেদিকে তাহার কান ছিল না, মনও ছিল না। সে নৌকায় গলুইয়ে বসিয়া এক দৃষ্টে সম্মুখের ঝটিকা ক্ষুব্ধ নদী ও আকাশের দিকে চাহিয়াছিল। তাহার চারিধারে কালো নদীর নর্তনশীল জল, উড়ন্ত বকের দল, ঝোড়ো মেঘের রাশি, দক্ষিণ দেশের মাঝিদের ঝিনুকের স্তূপগুলা, স্রোতে ভাসমান কচুরিপানার দাম সব যেন মুছিয়া যায়। নিজেকে সে বঙ্গবাসী কাগজের সেই বিলাত যাত্রী কল্পনা করে। কলিকাতা হইতে তাহার জাহাজ ছাড়িয়াছে। বঙ্গোপসাগরের মোহনায় সাগর দ্বীপ পিছনে ফেলিয়া, সমুদ্র মাঝের কত অজানা ক্ষুদ্র দ্বীপ পার হইয়া, সিংহল উপকূলের শ্যামসুন্দর নারিকেল বনশ্রী দেখিতে দেখিতে কত অপূর্ব দেশের নীল পাহাড় দূর চক্রবালে রাখিয়া, সূর্যাস্তের রাঙা আলোয় অভিষিক্ত হইয়া নতুন দেশের নবনব দৃশ্য পরিবর্তনের মধ্য দিয়া চলিয়াছে, চলিয়াছে, চলিয়াছে। এই ইছামতির জলের মতোই কালো, গভীর, ক্ষুব্ধ, দূরের সে অদেখা সমুদ্র বক্ষ। এই রকম সবুজ বনঝোপ আরব সমুদ্রের সে দ্বীপটিতেও। সেখানে এই রকম সন্ধ্যার গাছতলায় বসিয়া এডেন বন্দরে সেই বিলাত যাত্রী লোকটির মতো সে রূপসী আরবী মেয়ের হাত হইতে এক গ্লাস জল চাহিয়া লইয়া খাইবে।
চালতে পোতার বাঁকের দিকে চাহিলে খবরের কাগজে বর্ণিত জাহাজের পিছনের সেই উড়নশীল জলচর পক্ষীর ঝাঁককে সে একেবারে স্পষ্ট দেখিতে পায় যেন। সে ওই সব জায়গায় যাইবে, ওই সব দেখিবে, বিলাত যাইবে, জাপান যাইবে, বাণিজ্য যাত্রা করিবে, বড় সওদাগর হইবে, অনবরত দেশে বিদেশে সমুদ্রে সমুদ্রে ঘুরিবে, বড় বড় বিপদের মুখে পড়িবে। চীন সমুদ্রের মধ্যে আজিকার এই মন মাতানো কালবৈশাখীর ঝড়ের মতো বিষম ঝড়ে তাহার জাহাজ ডুবুডুবু হইলে আমার অপূর্ব ভ্রমণে পঠিত নাবিকদের মতো সেও জালি বোটে করিয়া ডুবো পাহাড়ের গায়ে লাগা গুগলি শামুক পুড়াইয়া খাইতে খাইতে অকুল দরিয়ায় পাড়ি দিবে। ওই যে মাধবপুর গ্রামের বাঁশবনের মাথায় তুতে রঙের মেঘের পাহাড় খানিকটা আগে ঝুঁকিয়াছিল, ওরই ওপারে সেই সব নীল সমুদ্র, অজানা বেলাভূমি, নারিকেল কুঞ্জ, আগ্নেয়গিরি, তুষার বর্ষী প্রান্তর, জেলেখা, সরজু, গ্রেস ডার্লিং, জোটফেন, গাংচিল পাখির ডিম আহরণরতা সেই সব সুশ্রী ইংরাজ বালক বালিকা, সোনাকর জাদুকর বটগার, নির্জন প্রান্তরে চিন্তারতা লোরেনের সেই নীল নয়না পল্লীবালা জোয়ান, যোজান, আরও কত কি আছে। তাহার টিনের বাক্সের বই কখানা, রানু দিদিদের বাড়ির বইগুলি, সুরেশ দাদার কাছে চাইয়া লওয়া বইখানা, পুরাতন বঙ্গবাসী কাগজগুলা ওই সব দেশের কথাই তাহাকে বলে। সেসব দেশে কোথায় কাহারা যেন তাহার জন্য অপেক্ষা করিয়া আছে। সেইখান হইতে তাহারও ডাক আসিবে একদিন, সেও যাইবে। এ কথা তাহার ধারণায় আসে না কত দূরে সেসব দেশ, কে তাহাকে লইয়া যাইবে, কি করিয়া তাহার যাওয়া সম্ভব হইবে। আর দিন কতক পরে বাড়ি বাড়ি ঠাকুর পূজা করিয়া যাহাকে সংসার চালাইতে হইবে, রাত্রিতে যাহার পরিবার তেলের জন্য মায়ের বকুনি খাইতে হয়, অত বয়স পর্যন্ত যে স্কুলের মুখ দেখিল না, ভালো কাপড় ভালো জিনিস যে কাহাকে বলে জানে না, সেই মূর্খ অখ্যাত সহায় সম্পদহীন পল্লী বালককে বৃহত্তর জীবনের আনন্দ যজ্ঞে যোগ দিতে কে আহ্বান করিবে? এসব প্রশ্ন মনে জাগিলে হয়তো তাহার তরুণ কল্পনার রথবেগে তাহার আশা ভরা জীবন পথের দুর্বার মোহ সকল ভয় সকল সংশয়কে জয় করিতে পারিত। কিন্তু এ সকল কথা তাহার মনেই ওঠে না। শুধু মনে হয় বড় হইলেই সব হইবে, অগ্রসর হইলেই সকল সুযোগ সুবিধা পথের মাঝে কুড়াইয়া পাইবে। এখন শুধু বড় হইবার অপেক্ষা মাত্র। সে বড় হইলে সুযোগ পাইবে, দিক দিক হইতে তাহার সাদর আমন্ত্রণ আসিবে। সে জগৎ জানার মানুষ চেনার দিগ্বিজয়ে যাইবে। রঙিন ভবিষ্যৎ জীবন স্বপ্নে বিভোর হইয়া তাহার বাকি পথটুকু কাটিয়া যায়। বৃষ্টি আর পড়ে না। ঝড়ে কালো মেঘের রাশি উড়াইয়া আকাশ পরিষ্কার করিয়া দিতেছিল। তেঁতুল তলার ঘাটে ডিঙি ভেড়িতেই তাহার চমক ভাঙে। নৌকা বাঁধিয়া পটুর আগে আগে সে বাঁশবনের পথে উল্লাসে শীষ দিতে দিতে বাড়ির দিকে চলে। সেও তাহার মা ও দিদির মতো স্বপ্ন দেখিতে শিখিয়াছে। পথের পাঁচালী। আজ শুনলেন 10ম পর্ব। এই পাঠ আপনাদের ভালো লাগলে আমার এই প্রয়াস সার্থক হবে। সপ্তাহের প্রতি রবিবার ও শনিবার ঠিক দুপুর 2টায় নতুন গল্প পাঠের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, মন্তব্য লেখার এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করার আন্তরিক অনুরোধ জানাই।